তাতে কিন্তু স্বপন দাশগুপ্তর থেকে কিন্তু দেবাশিস কুমারী এগিয়ে আছে, এটাই স্পষ্ট ধরা পড়েছে। যে বিজেপি যদি খুব সিরিয়াসলি ভাবতো এটা, তাহলে বিশ্বজিতের ভাই অভিজিৎকে যদি প্রার্থী করত, তাহলে লড়াইটা কিন্তু অনেক কঠিন হতো কুণালের জন্য। তার এমনি বিশ্বজিতের মৃত্যু কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের গায়ে লেগেছে, পরিষ্কার কথা। কুণাল ঘোষের কাছে এমন কিছু সারদা ইস্যুতে মেটেরিয়াল আছে যে মমতা বন্দ্যোপাধ্যায় বাধ্য হন কুণাল ঘোষকে বারবার কম্প্রোমাইজ করতে বা কুণাল ঘোষকে প্রার্থী করতে বা তাকে মুখপাত্রের পদ থেকে সরিয়ে দিয়েও আবার আনতে হয়। আর বাকি জায়গায় কিন্তু বিজেপি কোনো লড়াইয়ের মধ্যেই নেই। ফলে মেমারি হলো সেই রকম একটা কেন্দ্র যেটা বিজেপি লড়াইয়ের মধ্যেই নেই। কিন্তু এই একতরফা গলা ফাটানোর যে সাংবাদিকতা, এই সাংবাদিকতা আদতেও মানুষের কতটুকু গ্রহণ হয়, এই প্রশ্নটা যে মানুষ কিন্তু সম্মানের সাথে তাকে দেয়। নমস্কার, আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। আমি ঋতিকা। এই মুহূর্তে এসে উপস্থিত হয়েছি অধ্যাপক বিশ্বনাথ চক্রবর্তীর কাছে। বর্তমান সময়ে বিভিন্ন পেশা থেকে মানুষ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আমি একজন সাংবাদিক। সেই সাংবাদিকতা অর্থাৎ গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ থেকেও পলিটিক্যাল জার্নালিজম করতে করতে একাধিক সাংবাদিক একেবারে ২৬-এর নির্বাচনে পলিটিক্স করছে, ২৬-এর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে। ৮ সাংবাদিক ইতিমধ্যেই বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন দলের হয়ে প্রার্থী হয়েছেন। কে জয়ী হবে, কার জয় এখনো প্রশ্ন চিহ্নের মুখে। এই বিষয় নিয়ে সাংবাদিক মহলে যেমন আগ্রহ, সাধারণ জনগণেরও আগ্রহ রয়েছে, আপনাদেরও আগ্রহ রয়েছে। এই পুরো বিষয় নিয়েই কথা বলে নেব স্যারের সাথে। স্যার, প্রথমেই দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলে আপনাকে স্বাগত। স্যার, এই যে ৮ সাংবাদিক একেবারে রাজনৈতিক মহলে পলিটিক্যাল জার্নালিজম করতে করতে একেবারে ২৬-এর বিধানসভার নির্বাচন লড়ছে, কি আশা করছেন? মানে কার জয় হবে কিংবা কার জয় এখনো প্রশ্ন চিহ্নের মুখে রয়েছে? দেখো, মানে এটা ঠিক যে একজন খুব বড় সংখ্যক সাংবাদিক একবার প্রতিদ্বন্দ্বিতায় নেমেছে। রাসবিহারী থেকে অনেক পুরনো সাংবাদিক স্বপন দাশগুপ্ত বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। বেলেঘাটায় থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন কুণাল ঘোষ। একসময় উনি সাংবাদিক ছিলেন। খর্দার দেবদীপ পুরোহিত একসময় টেলিগ্রাফ পত্রিকার সাথে যুক্ত ছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের পরে খুব কাছের লোক হন এবং তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন। আলিপুরদুয়ার থেকে সুমন কাঞ্জিলাল প্রতিদ্বন্দ্বিতা করছেন। গতবার বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, এবার তিনি তৃণমূলের হয়ে আলিপুরদুয়ার থেকেই নেমেছেন। মেমারির থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন মানব গুহ। তিনি ইউটিউবার এবং সরকার বিরোধী অন্যতম মুখ। উলুবেড়িয়া পূর্ব থেকে রুদ্রপ্রসাদ ব্যানার্জি প্রতিদ্বন্দ্বিতা করছেন, তিনিও ইউটিউবার এবং বিজেপির অন্যতম মানে বলা যায় যে জায়গা থেকে বা শাসক বিরোধী মুখ। সিউড়ি থেকে জগন্নাথ চট্টোপাধ্যায় প্রতিদ্বন্দ্বিতা করছেন, তিনি আনন্দবাজার পত্রিকার অন্যতম করেসপন্ডেন্স ছিলেন এবং আরএসএস ঘনিষ্ঠ, আরএসএস এর সঙ্গ পরিবারের সাথে যুক্ত বিজেপির গুরুত্বপূর্ণ নেতা। এবং তারকেশ্বর থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন রিপাবলিক টিভির তে কাজ করা শঙ্কু পান। ফলে প্রত্যেকেরই আগ্রহ আছে যে সাংবাদিকরা যখন দলীয় প্রার্থী, তারা কিভাবে সেটাকে সামাল দিচ্ছেন। কারণ সাংবাদিক হিসাবে ইনারা যখন কাজ করেছেন তখন ইনারা অ্যানালাইসিস করেছেন, ইনারা কে জিতবে কে হারবে বলেছেন। তাহলে যারা একসময় রাজনীতিকে দূরের থেকে দেখেছেন, রাজনীতিবিদদের ভোট ভবিষ্যৎ করে চর্চা করেছেন, লিখেছেন, কেউ বলেছেন, আজকে তারাই ভোট প্রার্থী, তাদের ভাগ্য কি হচ্ছে। এটা স্বাভাবিকভাবে তুমি যেটা বললে সেটা ঠিক, যে সাধারণ মানুষের মধ্যে আগ্রহ আছে যে এই ৮ সাংবাদিকের ভোট ভবিষ্যৎ কি। আমি এক এক করে তোমার সামনে হাজির রাখতে চাই। প্রথমত প্রথম যে কনস্টিটুয়েন্সি রাজবিহারী কনস্টিটুয়েন্সিতে স্বপন দাশগুপ্ত বিজেপির অনেক মানে অ্যাকচুয়ালি ৯০-এর দশকে স্বপন দাশগুপ্ত নাম করেছিল কংগ্রেসের বিরুদ্ধে লিখে, ধারাবাহিকভাবে রাম মন্দির বা হিন্দুত্বের ইস্যু নিয়ে লিখে তিনি নাম করেছিলেন। হিন্দুত্বের যে আর্গুমেন্টগুলো সেগুলো পুট করেছিলেন। তিনি বিজেপির থিঙ্ক ট্যাঙ্ক, মানে বিজেপির যে ইন্টেলেকচুয়াল থিঙ্ক ট্যাঙ্ক, তাতে স্বপন দাশগুপ্ত আছেন। আজকে বয়স হয়ে গেছে অনেকটাই, কিন্তু একসময় কিন্তু তার লেখা
ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছিল। বিজেপির ভাবনা চিন্তা আদর্শ, হিন্দুত্বের ভাবনার প্রভাব তাতে ছিল এবং বিজেপি তাকে আক্ষরিক অর্থে তার নিজের ঘরের ছেলে বলে মনে করে। তার প্রতিদ্বন্দ্বিতা দেবাশিস কুমারের সাথে রাসবিহারীতে। দেখো স্বপন দাশগুপ্তকে পাঠানো হয়েছে, যদি পরিবর্তনের হাওয়া থাকে তাহলে উনি কিছু একটা করতে পারেন। কিন্তু দেবাশিস কুমারের বিরুদ্ধে ইডি হামলা হোক, ইডির হোক, দেবাশিস কুমার 24 ঘন্টা রাজনীতি করেন, মানুষের সুখ দুঃখের সাথে যুক্ত। তুমি রাত্রেবেলা গেলেও দেবাশিস কুমারকে পাবে। মানে দেবাশিস কুমারের ওই যে ঘরের ছেলে কাজের ছেলে, বনাম পরিবর্তনের ছেলে। এবার পরিবর্তনের ছেলে হিসাবে নরেন্দ্র মোদীর দূত হিসাবে স্বপন দাশগুপ্ত এসছেন রাসবিহারী কেন্দ্রে, আর উল্টো দিকে ঘরের ছেলে কাজের ছেলে দেবাশিস কুমার। ঘরের ছেলে কাজের ছেলে বনাম পরিবর্তনের ছেলে, এ লড়াইয়ে কিন্তু আমি তোমায় বলছি চিত্রাকর্ষ হলেও এখানে কিন্তু আমি তোমায় বলছি যে বিজেপির জন্য উর্বর জমি, এটাও অস্বীকার করার কোনো জায়গা নেই। কারণ গত বিধানসভাতে 21,400 ভোটের মত 500 ভোটের মতন এগিয়ে ছিল তৃণমূল, কিন্তু সেটাই এবার লোকসভা নির্বাচনের সময় নেমে যায় 1691 ভোটে। ফলে লোকসভা নির্বাচনে কিন্তু বিজেপি এখানে খুব ক্লোজ একটা ফাইট দিয়েছিল। কিন্তু তারপরেও আমি তোমায় বলবো যে দেবাশিস কুমারের যে গণসংযোগ আছে, আমি কিন্তু দেবাশিস কুমারকেই আগিয়ে রাখবো। অর্থাৎ ঘরের ছেলে কাজের ছেলে, এই লোকগুলো কিন্তু ভীষণ ভালো লোক। মানে দেবাশিস কুমার মানুষটা কিন্তু ভীষণ ভালো। মানে দেখবে তুমি তোমরা যারা সাংবাদিকরাও যাও, কখনো ডিস্টেন্স ফিল হয় না। তার কারণটা হলো যে এরা কিন্তু একেবারে গ্রাসরুট থেকে ওঠা কাউন্সিলর, তারও ছোট ছোট রাজনীতি করা, ফ্ল্যাগ লাগিয়ে তোলা। সেই তুলনায় স্বপন দাশগুপ্ত একটা এলিট। ফলে এলিট ভার্সেস মাস, সেই দুটো ইমেজ আছে। স্বপন দাশগুপ্ত এলিট ফেস, আর দেবাশিস কুমার হলো মাস। ফলে আমি এখানে মাসকেই কিন্তু আমি এগিয়ে রাখবো, এবং ক্ষেত্র সমীক্ষার থেকে যে ফলাফল এসছে তাতে কিন্তু স্বপন দাশগুপ্তর থেকে কিন্তু দেবাশিস কুমারই এগিয়ে আছে, এটাই স্পষ্ট ধরা পড়েছে। এবার স্যার, পরবর্তী যে সাংবাদিক সব থেকে বেশি চর্চায় থাকে কুণাল ঘোষ, বেলেঘাটার প্রার্থী তিনি, তার ভোট ভবিষ্যৎ কি? দেখো, কুণাল ঘোষের সাথে যে লড়াইটা, এই লড়াইটা অনেক কঠিন লড়াই হতে পারতো কুণালের জন্য, যদি বিজেপি অ্যাপ্রোপ্রিয়েট কোনো প্রার্থী দিতে পারতো। বিজেপির প্রার্থী পদ নিয়ে তুমি দেখেছো যে বিজেপির সদর দপ্তরে অভিজিৎরা গিয়ে তাই তো, বিশ্বজিতের হ্যাঁ ভাই, এরা কিন্তু গিয়ে ক্ষোভ বিক্ষোভ দেখিয়ে এসেছিল। এখানে যদি মানে বিজেপি যদি খুব সিরিয়াসলি ভাবতো এটা, তাহলে বিশ্বজিতের ভাই অভিজিৎকে যদি প্রার্থী করতো, তাহলে লড়াইটা কিন্তু অনেক কঠিন হতো কুণালের জন্য। তার কারণ বিশ্বজিৎকে মানে যেভাবে মারা হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের জীবনে যে কলঙ্কগুলোর মধ্যে একটা বড় কলঙ্ক, যেভাবে ওখানে বিশ্বজিতের মৃত্যু ঘটেছে, ওই মৃত্যু কিন্তু আগামী দিনে যেমন আমরা সাইবারির মৃত্যু বলি, তেমনি বিশ্বজিতের মৃত্যু কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের গায়ে লেগেছে, পরিষ্কার কথা, তৃণমূলের গায়ে লেগেছে। ফলে সেই জায়গাটা কিন্তু বিজেপি অ্যাড্রেস করেনি। বিশ্বজিতের মৃত্যুটা সারা ভারতবর্ষকে নাড়িয়ে দিয়েছিল, যে একটা ছেলে ফেসবুক করতে করতে তাকে মেরে ফেলে দেওয়া হলো, এবং তার ন্যায় বিচার যতটা হওয়ার কথা কিচ্ছু হয়নি। তো আমি বলছি, যারা এর পেছনে ছিল, মাথা ছিল, কয়টা মাথা ধরেছে। ফলে বিজেপি খুব অন্যায় করেছে যে এক তো বিশ্বজিতের মৃত্যুর জন্য সরাসরি যারা দায়ী ছিল বা যারা এই মার্ডারটা করিয়েছিল, তাদেরকে, সেই মাথাগুলোকে ধরে জেলে পাঠাতে পারেনি। সিবিআই তদন্ত সুপ্রিম হাইকোর্ট দিয়েছিল তারপরেও। ফলে দলের মধ্যে বিজেপির কিন্তু ক্ষোভ বিক্ষোভ আছে বেলেঘাটায় প্রার্থী নিয়ে, শুরুতেও ছিল, এখনো আছে। দ্বিতীয় যেটা, সেটা হলো এই এলাকায় সংখ্যালঘু মুসলিমরা তাদের ভোট পাবে না বিজেপি। তৃতীয় যেটা, সেটা হলো সংগঠন বলে বিজেপির কিচ্ছু নেই, শূন্য। এবং কুণাল ঘোষের লড়াইটা কিন্তু, কুণাল ঘোষ বিতর্কিত এই কারণে যে সারদাতে প্রথম অ্যারেস্ট কুণাল ঘোষ, প্রায় 2.5 বছরের উপর জেল, 3 বছর মনে হয় জেল কেটেছিল, এবং এই জেলটা কিন্তু কেন্দ্রের কোনো সংস্থা জেল দেয়নি,
মমতা বন্দ্যোপাধ্যায় জেল দিয়েছে, আবার মমতা বন্দ্যোপাধ্যায় বেলেঘাটায় তাকে প্রার্থী করেছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি বলেছিলেন যে মানে সারদা সবচেয়ে বড় বেনিফিশিয়ারি, আবার মমতা বন্দ্যোপাধ্যায় তাকে প্রার্থী দিয়েছে। তার মানে কুণাল ঘোষের কাছে এমন কিছু সারদা ইস্যুতে মেটেরিয়াল আছে যে মমতা বন্দ্যোপাধ্যায় বাধ্য হন কুণাল ঘোষকে বারবার কম্প্রোমাইজ করতে বা কুণাল ঘোষকে প্রার্থী করতে, বা তাকে আহ, মুখপাত্রের পদ থেকে সরিয়ে দিয়েও আবার আনতে হয় বারবার। এহেন কুণাল ঘোষ তার মানে তৃণমূল কংগ্রেসের পার্ট অ্যান্ড পার্সেল। তৃণমূল কংগ্রেস এবং কুণাল ঘোষ সমার্থক। ফলে সেই জায়গা থেকে কুণাল ঘোষের বিরুদ্ধে আমি তো কোনো প্রার্থী দেখছি না। কুণাল ঘোষের লড়াই কুণাল ঘোষের সাথেই, অর্থাৎ কুণাল ঘোষ একটা প্লেবিসাইডে নেমেছে। ইয়াস, ইয়েস কুণাল ঘোষ, নো কুণাল ঘোষ। তুমি কুণাল ঘোষকে চাও তাহলে ভোট দাও, তুমি কুণাল ঘোষকে চাও না তুমি ভোট দাও না। ফলে এই জায়গা থেকে আমি দেখতে চাই যে কুণাল ঘোষ 50%-এর বেশি ভোট পেয়ে জেতে কিনা। যদি প্লেবিসাইডে জেতে তাহলে বলতে হবে যে জনতার রায় কুণাল ঘোষের পক্ষে আছে। আর যদি 50%-এর একটা কম ভোটও পায় তাহলে বলতে হবে অর্ধেক মানুষ তাকে বর্জন করেছেন, কারণ এখানে কার্যত কোনো বিরোধী প্রার্থী নেই। ফলে ইয়েস কুণাল ঘোষ 50% যদি হয় তাহলে বলতে হবে অর্ধেক মানুষ কুণাল ঘোষের পক্ষে। আর যদি নো কুণাল ঘোষ হয়, মানে 50% কম হয়, তাহলে বলতে হবে নো কুণাল ঘোষ। 50%-এর বেশি মানুষ তার সমর্থন হয়নি। এখানে একটা ফ্যাক্টর তোমাকে বলতে চাই, রাজু নস্করদের বাহিনী একটা, এই নিয়ে প্রচুর কাহিনী আছে। ফলে এর আগের যে নির্বাচন 11 পর্যন্ত নির্বাচন ঠিক ছিল, 11-র আগে পর্যন্ত বামেরা এখানে ভোট লুট করতো, আবার 11-র পর থেকে তৃণমূল কংগ্রেস এখানে ভোট লুট করে। কুণাল ঘোষের কাছে আরেকটা বড় চ্যালেঞ্জ যে পরেশ পাল লাস্ট দুটো 2016, 2016 এবং 2021-এ যে কায়দায় ভোট করেছে, যেটা বিস্তর অভিযোগ এসছে যে মানে দুপুর বাড়ার সঙ্গে সঙ্গে ভোট আহ, কার্যত দখল, বুথগুলো দখল হয়েছে। এই অভিযোগটা যাতে এবার না উঠে কুণাল ঘোষ সাংবাদিক হিসাবে সেটা নিশ্চিত করতে পারেন কিনা, সেটাও তার কাছে বড় চ্যালেঞ্জ। ফলে বহুদিক থেকে প্রতিদ্বন্দ্বিতা সেই অর্থে কুণাল ঘোষের কেউ নেই, কিন্তু কুণাল ঘোষের প্রতিদ্বন্দ্বিতা নিজের কাছে। প্রতিদ্বন্দ্বিতা হলো যে সাংবাদিক হিসাবে যখন পরিচয় দেন তাহলে সেই কনস্টিটুয়েন্সিতে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয় কিনা, সেটাও কিন্তু তার কাছে একটা বড় চ্যালেঞ্জ। স্যার, পরবর্তীতে আসছি দেবদীপ পুরোহিত, সাংবাদিক দেবদীপ পুরোহিত খড়দা বিধানসভা থেকে তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন, তার ভোট ভবিষ্যৎ। দেখো, দেবদীপ মূলত রাজস্থানী মারোয়ারি সম্প্রদায়ের ভুক্ত মানুষ। জেএনইউ থেকে ইকোনমিক্সের পড়াশোনা করা। টেলিগ্রাফে দীর্ঘদিন সাংবাদিকতা করেছেন, কিন্তু টেলিগ্রাফ শেষের দিকে ও মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ নিয়ে লিখতেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের খুব কাছের হয়ে যান সেই কারণে। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়ার সঙ্গী, দেখবে মমতা বন্দ্যোপাধ্যায়ের কিছু সাংবাদিক আছে যেগুলো বিরোধীরা বলে পেটোয়া সাংবাদিক। তো এইটাই খুব খারাপ কালচার হয়েছে যে এখন তুমি বিজেপির সাংবাদিক, তুমি তৃণমূলের সাংবাদিক, তুমি সিপিএম এর সাংবাদিক, এটা হওয়া উচিত ছিল না। কিন্তু মানে এটা আনফরচুনেট হলেও যে পেশাকে ব্যবহার করে সাংবাদিকরা রাজনৈতিক নেতাদের কাছে চলে যাচ্ছেন। যখন মনে হচ্ছে যে একে ব্যবহার করা দরকার, তখন রাজনৈতিক নেতারা একে প্রার্থী করে দিচ্ছে। ফলে সেই জায়গা থেকে হঠাৎ করে টেলিগ্রাফ ছেড়ে দেওয়া, মমতা বন্দ্যোপাধ্যায়ের যে অ্যাডভাইজার হয়ে যাওয়া আহ, ইত্যাদি, এগুলো বোঝা যায় যে যে যখন পেশায় ছিলেন তখন এই লোকগুলো, মানে ওকে একা আমি বলছি না, মানে এর যারাই সাংবাদিক একেবারে নির্দ্বিধায় বলতে পারি যে এরা কম্প্রোমাইজ করেছে এদের পেশাকে, অর্থাৎ সাংবাদিকতার পেশাকে ব্যবহার করে রাজনীতির সুবিধেগুলো নিয়েছেন, তাই আজকে রাজনীতিবিদ হয়ে উঠেছেন। ফলে সাংবাদিকতার ছলনায় পেশায় মানে তার সাথে কম্প্রোমাইজ তারা করেছেন, করে তারা রাজনীতিবিদদের সক্ষতা অর্জন করেছেন, বিশ্বাস অর্জন করেছেন। মানে পেশাটা ছিল লঞ্চিং প্যাড, সেই লঞ্চিং প্যাডটাকে ব্যবহার করে তৃণমূলের সাথে যোগাযোগ করেছেন, তৃণমূলের কাছে এসছেন এবং আজকে তৃণমূলের প্রার্থী হয়েছেন দেবদীপ পুরোহিত। দেখো, খড়দা এমনি কিন্তু তৃণমূলের গড় বললেও কম বলা হবে। এটা মানে এখানকার যিনি কাউন্সিলর ছিলেন কাজল বাবু, তিনি 2021-এর বিধানসভা নির্বাচনে প্রার্থী হয়ে জয়ী হয়েছিলেন, 28,000-এর উপর ভোট জিতেছিলেন, 28,000-এর বেশি ভোট পেয়ে। কাজল বাবুর মৃত্যুর পরে আহ, ওখানে উপনির্বাচন হয়, মানে কাজল বাবু করোনাতে মৃত্যু ঘটে এবং ওই মৃত্যু নিয়ে কিন্তু সরব হয়েছিল অনেকেই যে করোনা পরিস্থিতিতে ইলেকশন কমিশন ভোট করেছেন,
তার দায় ইলেকশন কমিশনকে নিতে হবে, ইত্যাদি ইত্যাদি এই প্রশ্নগুলো এসেছিল কিন্তু তখন। কিন্তু মানুষটা খুব ভালো মানুষ ছিল কাজল বাবু। আমি দু একবার মিট করেছি, ওনার সাথে কথা বলেছি। ভালো মানুষ বলতে যা বোঝায় কাজল বাবুকে। ফলে এই কাজল বাবুর অকাল মৃত্যু, তারপরে ওখানে মমতা বন্দ্যোপাধ্যায় যেহেতু ভবানীপুরে উপনির্বাচনে প্রার্থী হলেন, তাই শোভনদেব চট্টোপাধ্যায়কে পাঠিয়ে দেওয়া হলো খড়দায়। তিনি শোভনবাবু খড়দাতে উপনির্বাচনে বড় ব্যবধানে জয়ী হলেন, কিন্তু লোকসভা নির্বাচনে আশ্চর্যজনকভাবে খড়দায় ত্রিমুখী লড়াই হয়েছিল। তুমি জানো তো, দমদম কেন্দ্রের অন্তর্গত খড়দায় কিন্তু সুজন চক্রবর্তী তোমার গিয়ে সিপিআইএম এর প্রার্থী ছিলেন, সৌগত রায় ছিল তৃণমূল কংগ্রেসের প্রার্থী, এবং বিজেপির সব মিলে তিন প্রার্থীর মধ্যে আমি তোমায় বলতে চাই যে ভোট যেভাবে মানে বিন্যস্ত হয়েছে, বা ভোট যেভাবে 25-এর লোকসভা নির্বাচনে ভেঙেছিল, তাতে কিন্তু তৃণমূল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। কারণ তৃণমূলের লিড এই সময়ের মধ্যে সবচেয়ে কম খদ্দাতে হয়েছে 10,000। ফলে এই প্রবণতাটা যদি ধরে থাকে তাহলে কিন্তু দেবজিতের লড়াইটা কঠিন আছে। কারণ বিজেপিও খুব ভালো প্রার্থী দিয়েছে, কিন্তু তারপরেও আমি এখানে দেবজিৎকেই এগিয়ে রাখবো। কারণ খড়দাতে সংগঠনের জায়গাতে তৃণমূল অনেক এগিয়ে আছে। আর মানুষের যে রায় মানে মানে জনমতের যে আভাস, সেই আভাসে কিন্তু লড়াই আছে। কিন্তু লড়াইয়ে অ্যাডভান্টেজ অবস্থা, এজ যেটাকে বলে, অবশ্যই দেবদীপ পুরোহিত আছে। যদি একমাত্র প্যান ওয়েস্ট বেঙ্গল হাওয়া হয়, সারা রাজ্য জুড়ে বিজেপির ওয়েভ যদি হয়, মানে অ্যান্টি তৃণমূল যদি ওয়েভ দেখা দেয়, তবেই একমাত্র বিজেপির সম্ভাবনা আছে। তো আলিপুরদুয়ার নিয়ে তোমাকে বলতে চাই, আলিপুরদুয়ার উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কনস্টিটিউয়েন্সি, আলিপুরদুয়ার জেলার সদর কনস্টিটিউয়েন্সি। এখানে গতবার এর নির্বাচনে 21-এর নির্বাচনে সুমন কাঞ্জিলাল, উত্তরবঙ্গ সংবাদ সমিতির বিভিন্ন কাগজে তিনি লিখতেন, পরিচিত সাংবাদিকই ছিলেন। সুমন কাঞ্জিলাল কিন্তু প্রার্থী হন এবং বিজেপির টিকিটে জিতে কিন্তু তিনি যথেষ্ট দাগ ফেলেন। বেশ বেশ বড় ব্যবধানেই কিন্তু সুমন কাঞ্জিলাল ওখান থেকে জয়ী হয়েছিলেন, 15,000-এর উপরে ব্যবধান। কিন্তু তারপরে কিন্তু সুমন কাঞ্জিলাল আশ্চর্যজনকভাবে বিজেপির সঙ্গ ত্যাগ করে, মানে দল, মানে নিজে পদত্যাগ না করে দলত্যাগ করেন, অর্থাৎ নিজের বিধায়ক পদটা রেখে দিয়েছেন। এটাও একটা বিস্ময়কর যে একজন সাংবাদিকের নীতি নৈতিকতা থাকবে না। বলে আমরাই তো এই প্রশ্নগুলো তুলি, তাই না? যে আপনি যে দলের টিকিট নিয়ে জয়ী হলেন, সেই দলটা মানে সেই পদটাকে না ছেড়ে আপনি দলটা ছেড়ে দিলেন, তাহলে আপনি কিসের সাংবাদিক? আপনি কিসের অধ্যাপক? আপনি কিসের নীতি নৈতিকতার কথা বলেন? ফলে সুমন কাঞ্জিলাল অনৈতিকভাবে বিজেপি টিকিটে জেতার পরে অনৈতিকভাবে তৃণমূলে জয়েন করেন, মানে পদত্যাগ না করে দলত্যাগ করেছিলেন। এবং এর পরেও অভিষেক বন্দ্যোপাধ্যায় ওকে ক্যান্ডিডেট কেন করলো, ফলাফল থেকে আমি বুঝতে চাই। কিন্তু দেখো, সিম্পলি তোমায় আমি বলি, আলিপুরদুয়ারে কিন্তু লোকসভা নির্বাচনে 15,000-এর ব্যবধান, মানে সুমন চলে যাওয়ার পরেও বিজেপির ব্যবধান বেড়ে 28,000 হয়। আমার ব্যক্তিগত অ্যাসেসমেন্ট এবং আমি যা ওখান থেকে ফিডব্যাক পেয়েছি, সুমন কাঞ্জিলালের পরাজয় সময়ের অপেক্ষায়, অর্থাৎ ফুল বদল করেছেন তিনি, পদ্মফুল থেকে তিনি জোড়া ফুলে গেছেন। কিন্তু পদ্মফুল ওকে জয়ী করেছিল, জোড়া ফুল কিন্তু আসার ফলে ওর পরাজয়ের সম্মুখীনই হতে হবে। স্যার, এর পরবর্তীতে একেবারে ডিজিটাল মিডিয়া সাংবাদিক মানব গুহ, অতি পরিচিত মুখ, সরকার বিরোধী কথা বলে, মানব গুহ মেমারি থেকে বিজেপির প্রার্থী, কি বলবেন প্রথমবার নির্বাচনটা? দেখো, মানবের মানে মানুষের কাছে বেশি পরিচিতি হয়েছিল যে তাকে জেল এ পাঠিয়ে দেওয়া হয়েছিল এবং জেল খাটতে হয়েছিল। একটাই কারণ, মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধিতা করে। মানে তুমি যখন মোদির বিরোধিতা করবে তখন তুমি প্রগতিশীল, তুমি যখন মমতার বিরোধিতা করবে তখন তোমার হলো জেল। এই সাংবাদিকগুলোর সাথে আমার যখন কথা হতো এক সময়, মানে যারা তৃণমূলের হয়ে দাঁড়িয়েছেন, আমি কিন্তু লক্ষ্য করেছি যে মোদির হয়ে যারা গলা ফাটাতেন, তাদেরকে ওরা খুব খারাপ ভাবে দেখতো। অথচ ওরা নিজেরাই যে তৃণমূলের হয়ে গলা ফাটাচ্ছে, মমতার হয়ে গলা ফাটাচ্ছে, সেইটা সময় ওরা প্রগতিশীল। এ এক অদ্ভুত ধরনের সাংবাদিক। না মোদির হওয়া উচিত, না মমতার হওয়া উচিত, না বামপন্থীদের হওয়া উচিত, না কংগ্রেসের রাহুল গান্ধীর হওয়া উচিত।
সাংবাদিক, অধ্যাপক, মানে যারা অ্যানালিসিস আমরা কাজ করি, আমাদের কোনো রাজনৈতিক দলের ভাবনা চিন্তার দ্বারা প্রভাবিত হওয়া উচিত। কিন্তু দুঃখের সাথে বলি এই লোকগুলো মেমারিতে যে দাঁড়িয়েছে মানব গুহ, সে বিজেপির হয়ে কথা বলে, সে তৃণমূলের বিরুদ্ধে কথা বলে একতরফা ভাবে। এবং মানব গুহ দেখো যে জেলটাও পাঠানো হয়েছে সেটাও অন্যায় আমি মনে করি। কেন? কারণ এই মানব গুহ যদি মানে তুমি তোমার যদি অধিকার থাকে বিজেপি বিরোধী পোর্টাল খোলার, তোমার যদি অধিকার থাকে বিজেপি বিরোধী অবস্থান নিয়ে সাংবাদিকতা করার, তাহলে আমারও মানে আর এক্স ওয়াই জেড এরও অধিকার থাকতে পারে যে তৃণমূলের বিরোধিতা করে ইউটিউব চালানোর। তাহলে মানব যদি ইউটিউব চালাতে গিয়ে তার এডিটোরিয়াল পলিসি তৃণমূল বিরোধিতায় থাকে, তো তাকে কেন জেলে পুরতে হবে? তোমার হয়ে যারা গলা ফাটাচ্ছেন তাদের তো তুমি করো না। ফলে এই মানব কে নিয়ে যে অত্যাচার হয়েছে সেটা কিন্তু নিন্দনীয়, আমি আবার বলছি। তো এই মানব বিজেপির কাছাকাছি চলে আসে এবং মেমারিতে গেছে, এমন একটা সিটে গেছে যেখানে লড়াই খুব কঠিন, কারণ বিজেপি নেই, পরিষ্কার কথা। ওই জেলাটাই ভয়ঙ্কর অবস্থা। মেমারি যে জেলার, অর্থাৎ বর্ধমান পূর্ব, 16টা আসনের মধ্যে মাত্র 4টা আসনে বিজেপি লড়াইয়ের মধ্যে আছে। একটা হলো বর্ধমান, সেখানে খোকন দাস আছে, ভোটের দিন কি করবে বলা মুশকিল। দ্বিতীয় যেটা আছে সেটা হলো পূর্বস্থলী দক্ষিণ, 3 নম্বর হলো কাটোয়া, 4 নম্বর হলো মানে তোমার গিয়ে কালনা। এই 4টা জায়গাতে কেবলমাত্র লড়াইয়ের মধ্যে আছে, আর বাকি জায়গায় কিন্তু বিজেপি কোনো লড়াইয়ের মধ্যেই নেই। ফলে মেমারি হলো সেই রকম একটা কেন্দ্র যেটা বিজেপি লড়াইয়ের মধ্যেই নেই। মানে মেমারি শহরাঞ্চলে মানব এগিয়ে থাকবে, ভোটের বাক্স যখন খুলবে তখন যদি শহরাঞ্চল দিয়ে শুরু হয় তাহলে অবশ্যই বিজেপি এগিয়ে থাকবে, কিন্তু গ্রাম অঞ্চল দিয়েই কিন্তু মানব হেরে যাবে। ফলে এবং যদি তুমি ব্যবধান দেখো, গতবার 23,000-এর উপরে ব্যবধানে তৃণমূল প্রার্থী জয়ী হয়েছিল, আর তারপরে লোকসভায় মানে ব্যবধান বাড়িয়ে 32,000-এ নিয়ে যায়। তুমি বুঝতেই পারছো, লোকসভা সাধারণত মোদির ভোট, সেখানেই 32,000, কোনো ইঙ্গিত নেই। আর গ্রামাঞ্চলে মানে তোমার গিয়ে লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে একাধিক প্রকল্পের কাজ, আর মানে সংগঠন, মানে এই সিপিএম থেকে নেওয়া পুরো সংগঠন, আমি তোমায় বলছি মেমারি সংগঠন তৃণমূলের, মানে ইনফ্যাক্ট পূর্ব মেদিনীপুরের তৃণমূল কংগ্রেসের যে মানে লৌহ প্রাচীর সংগঠন, সেটা পুরো সিপিএম থেকে নেওয়া। পুরো সিপিএম এর লোকগুলো তৃণমূলে গেছে, তৃণমূলে গিয়ে ওই সব অঞ্চলে আগে যেরকম অত্যাচার করতো সিপিএম, এক কায়দায় তৃণমূল অত্যাচার করে। গ্রামগঞ্জে অন্য বিরোধীরা দলের পতাকা তুলতে দেয় না, মারধর করে, অন্য কোনো রাজনৈতিক দলের কার্যকলাপ চালাতে দেয় না। সেই রকম একটা সিপিএম যেরকম করে চালাতো, বিরোধীদের উপর অপারেশন করতো, এক কায়দায় তৃণমূল কংগ্রেস এই মেমারির গ্রামগঞ্জেও কিন্তু ওই একই গল্প। ফলে আদতেও কোনো সংগঠন বিজেপির নেই। এখন তুমি বলতে পারো যে স্যার সর্বভারত রাজ্য জুড়ে জুড়ে একটা বিরাট ঝড় চলে, ঝড় আলাদা, কিন্তু আপাতত কিন্তু কোনো হাওয়া নেই মেমারি। স্যার, উলুবেড়িয়া পূর্ব থেকে প্রার্থী হয়েছেন সাংবাদিক রুদ্রপ্রসাদ ব্যানার্জি, কি বলবেন? মানে তার ভোট ভবিষ্যৎ কতটা জয়ের দিকে যাচ্ছে? এও আরেকজন ইউটিউবার, এবং এও বিজেপির হয়ে মানে গলা ফাটায়। এবং এই মানে এই যে একতরফা গলা পাঠানো না, আমি আমার কাছে খুব অস্বস্তি লাগে। মানে আমি তো এইভাবে আহ, এতগুলো বছর ধরো বুড়ো হতে চললাম, আর তো কয়েক বছর আছি হয়তো বেঁচে পৃথিবীতে, কিন্তু এই একতরফা গলা ফাটানোর যে সাংবাদিকতা, এই সাংবাদিকতা আদতেও মানুষের কতটুকু গ্রহণ হয়, এই প্রশ্নটা, যে মানুষ কিন্তু সম্মানের সাথে তাকে দেখে না। মানে যারা একতরফা, ধরো কুণাল ঘোষ একতরফা তৃণমূলের হয়ে গলা ফাটায়, দেবদীপ পুরোহিত একতরফা তৃণমূলের হয়ে গলা ফাটায়, বা আবার এদিকে মানব গুহ, তারপরে রুদ্রপ্রসাদ ব্যানার্জি, এরা একতরফা বিজেপির হয়ে গলা ফাটায়। যে একতরফা যাদের যাদের আছে তারা মানে সমাজের সর্বস্তরে মানুষের সম্মান কিন্তু পায় না, আমি তোমায় বলছি। বলে সেই জায়গা থেকে আমি তোমায় বলছি যে ওর সাংবাদিকতার প্রভাবে জিততে যাবে এরকম আমার একেবারেই মনে হচ্ছে না। অর্থাৎ রুদ্রপ্রসাদ ব্যানার্জি সাংবাদিক সত্তার থেকে, যেরকম এমজি আকবর জিতেছিল, ওইরকম সাংবাদিক সত্তার থেকে উলুবেড়িয়া পূর্ব দখল করবে, জিতে যাবে, মানুষ সম্ভ্রমে, শ্রদ্ধায়, ভালোবাসায় রুদ্রপ্রসাদকে ভোট দিয়ে দিবে, রুদ্রপ্রসাদ ব্যানার্জিকে ভোট দিয়ে দেবে, এমন ব্যাপারটা নয়।
তোমাকে আমি পরিষ্কার বলছি, অর্থাৎ সাংবাদিকতার ইম্প্যাক্ট নেই। তাহলে বিজেপির ইম্প্যাক্ট ওখানে কি আছে? দেখো, এই উলুবেরিয়াতে প্রায় সবগুলো কনস্টিটুয়েন্সিতেই বলা যায় বিজেপির জন্য বদ্ধভূমি। তুমি বদ্ধ গুহার মধ্যে ঢুকেছো, এখান থেকে তোমার কিন্তু বেরিয়ে আসার কোনো সম্ভাবনা নেই। এক যদি ঈশ্বর যদি মানে বাঁচায় তা আলাদা কথা। এখানে গতবার খুব ভালো ফাইট, 17,000 ভোটে হেরেছিল বিজেপির প্রার্থী, কিন্তু লোকসভাতে আবার ভোট বাড়িয়ে সেটা মানে প্রায় আরো 7-8 হাজার ভোট বেড়ে যায়। ফলে আমি 24,000-এর উপরে ভোট নিয়ে যায়। ফলে তুমি বুঝতেই পারছো যে উলুবেড়িয়া কেন্দ্র, যে কোনো কেন্দ্র, উলুবেড়িয়া পূর্ব, উত্তর পূর্ব, দক্ষিণ, প্রায় সবগুলো কেন্দ্রেতেই তৃণমূল কংগ্রেসের দপদপানি। এখানে রুদ্রপ্রসাদের পরাজয়ের সম্ভাবনাই কিন্তু প্রবল থাকবে। স্যার, একেবারে সিউড়িতে দাঁড়িয়েছেন বিজেপির পক্ষ থেকে জগন্নাথ চট্টোপাধ্যায়। তিনি বিজেপির অন্যতম পদেও রয়েছেন। তার ভোট ভবিষ্যৎ কতটা জয়ের দিকে যাবে? দেখো, জগন্নাথ আনন্দবাজার পত্রিকার অন্যতম সাংবাদিক ছিলেন। জগন্নাথের লিড স্টোরি দিনের পর দিন বেরিয়েছে, আমরাও একসময় রিচ হয়েছি ওর লেখা দেখে। কিন্তু রাজ্যে যখন পরিবর্তন হয় তখন মানে কথিত এটা যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে জগন্নাথের একটা ভালো সম্পর্ক গড়ে ওঠে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আরএসএস যে মমতা বন্দ্যোপাধ্যায়কে বিরাট সাহায্য করেছিল 2011 সালের নির্বাচনে, কথিত, দেখো এটা আমি বলতে পারবো না সঠিক বেঠিক, কিন্তু জগন্নাথ যোগসূত্রকারী ছিল। যে জগন্নাথের সাথে যেহেতু আরএসএস এর শাখা করা, আরএসএস এর শাখা করা ছেলে, এবং আরএসএস এর সাথে ওর একটা সম্পর্ক ছিল। ফলে জগন্নাথ চট্টোপাধ্যায় ভালো সাংবাদিক ছিল, আমি তোমায় খুব অনেস্টলি বলছি, খুব বড় সাংবাদিক ছিল। ওর লেখার গণমুগ্ধ ছিলাম আমরা। আনন্দবাজারের প্রচুর ব্রেকিং দিয়েছে, লেফটের বিরুদ্ধে সবগুলোই অবশ্য। তৃণমূলের আমলেও অনেক ব্রেকিং দিয়েছে, কিন্তু ও হঠাৎ করে আনন্দবাজার ছেড়ে দেয়। যখন ও আনন্দবাজার ছেড়ে দেয় প্রায় 2 লাখ টাকার উপরে মায়না, সেরকম একটা বড় চাকরি ছেড়ে দিয়ে কিন্তু ও গতবার সিউড়ি বিধানসভা কেন্দ্রে প্রার্থী হয়। ফলে ওর একটা ত্যাগ আছে ওখানে, যে ভাই বড় মায়না ত্যাগ করে ও কিন্তু, যেমন দেবদীপ বড় মায়না ছেড়ে দিয়েও ও কিন্তু মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের টাকা, অর্থাৎ রাজ্য সরকারের মানে ওই প্রেস সেক্রেটারি হ্যান ত্যান এসব কি একটা পদে চলে গেছিল, অর্থাৎ নবান্নের একটা দায়িত্বে নিয়ে নিয়েছিল। কিন্তু কিন্তু জগন্নাথ কিন্তু তা করেনি। জগন্নাথের ওয়াইফ চাকরি করে আমি যতটুকু জানি, মানে ইয়ে তোমার গিয়ে স্কুল টুলে কিছু পড়ায়। কিন্তু জগন্নাথ কিন্তু রিস্ক নিয়েছিল, এটা মানতেই হবে। এবং সেই সময় আনন্দবাজারে যথেষ্ট মায়না ওর ছিল, এবং নামও ছিল ওর। ও আনন্দবাজারের থেকে চলে গিয়ে তারপরে সিউড়িতে দাঁড়ালো। সিউড়িতে কিন্তু মানে ও 7,000 7,500 ভোটে হেরে গেল। কিন্তু হেরে গেল মূলত দুটো কারণে। একটা হলো সিউড়িতে ওর সংগঠন ছিল না একেবারে। দ্বিতীয় যেটা, সেটা হলো যে করোনার সময় ভোট হয়েছিল, সিউড়ি শহরের লোকরা ভোট দিতে বেরোয়নি। মানে যারা একটু সম্ভ্রান্ত পরিবার, সচ্ছল পরিবার, তারা ভোট দিতে বেরোয়নি। তৃতীয় যেটা, যে অনুব্রত মণ্ডলের যে বাহিনী, তারা আদিবাসী এলাকাগুলো দখল করে রেখেছিল, ও ওখানে ঢুকতেই পারেনি। এবং ওখানে অভিযোগ ছিল মদ মাংস ব্যবহার করে যেভাবে ভোট করাতে হয় সেইভাবে ভোট করিয়ে দিয়েছে। এবং এই একটা অভিযোগ কিন্তু খুব সিরিয়াস লেভেলের ছিল। ফলে ও শেষ পর্যন্ত 7,500 ভোটে হেরে যায়। সিউড়িতে 2021 সালে একমাত্র দুবরাজপুর ছাড়া সব সিটে হেরে যায় বিজেপি। মানে হেরে গিয়ে কিন্তু একমাত্র প্রার্থী পশ্চিমবাংলায়, একমাত্র বিজেপির প্রার্থী, আমি আবার তোমাকে দায়িত্ব নিয়ে বলছি, যে হারার পরে সিউড়িতে সরি সিউড়িতে লাগাতার ছিল, পড়েছিল বলা যায়। কলকাতা জেনারেল সেক্রেটারি বিজেপির, কিন্তু সিউড়িতে চোখ। কেন্দ্রের সরকারের সাথে যেহেতু সম্পর্ক ভালো ছিল, আরএসএস এর লোকজনের সাথে সম্পর্ক, মন্ত্রীদের সাথে সম্পর্ক ভালো ছিল, ও সিউড়িতে একটার পর একটা রেলের কাজ করেছে। যেমন কোথাও রেলের স্টপেজ করেছে সিউড়িতে, কোথাও হয়তো রেলের লাইনের সম্প্রসারণের কাজ করেছে, কোথাও হয়তো রেলের কোচ যুক্ত করেছে একটা বেশি, কোথাও হয়তো সিউড়ি স্টেশনের আপগ্রেডেশনের কাজ করেছে। কিছু না কিছু কাজ জগন্নাথ করে গেছে। আমার কাছে একজন রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হিসাবে
আমার দেখা যে জগন্নাথ, এবং শুধু তাই নয়, জগন্নাথ সংগঠনও গড়ে তুলেছে। সিউড়িতে এখন বিজেপি যথেষ্ট ভালো সংগঠন আছে, আমি পরিষ্কার বলতে চাই। যে সারা রাজ্যে যে অভিযোগটা আমি করি যে সংগঠন নেই, সিউড়িতে জগন্নাথ সংগঠন গড়ে তুলেছে। প্রধানমন্ত্রী এসেছিল, ব্যাপক লোক হয়েছিল, মানে বলা যায় উপচে পড়া ভিড় হয়েছিল সিউড়িতে। সেই তুলনায় মমতা বন্দ্যোপাধ্যায় জনসভায় লোক ছিল না, মানে অনেক, মানে কম্পেয়ারই করা যায় না। এরকম অবস্থায় যদি জগন্নাথ জয়ী না হয়, মানে আমাদের সার্ভে বলছে জগন্নাথ জয়ী হবে এবং 10,000-এর উপরে ভোটে জয়ী হবে, কিন্তু জগন্নাথ এরপরেও যদি হেরে যায়, তাহলে বুঝতে হবে যে বিজেপির রাজনীতির মধ্যেই কোনো অসঙ্গতি আছে। মানে পশ্চিমবাংলার মাটিতে বিজেপির রাজনীতি ঠিক নেই। মানে সবগুলো ভেরিয়েবল যখন তোমার, সবগুলো ভেরিয়েবল বা উপাদান যখন পারফেক্ট জয়ের জন্য, তারপরেও যদি বিজেপি হেরে যায়, তাহলে বুঝতে হবে যে বিজেপির, মানে দল হিসাবে বিজেপির মধ্যে এমন কিছু ত্রুটি আছে, আদর্শগত ত্রুটি আছে, ভাবনাগত ত্রুটি আছে, চিন্তার গত ত্রুটি আছে, কর্মসূচিগত ত্রুটি আছে, যার ফলে জগন্নাথ ওই কনস্টিটুয়েন্সিতে হেরে গেল। ফলে এই, তাহলে পুরো দায়টা কিন্তু আমি বলবো যে বিজেপি রাজনীতির মধ্যেই কোনো ত্রুটি লুকিয়ে আছে। সুতরাং 4 তারিখ পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে, কিন্তু আমি বলবো জগন্নাথের জয়ের সম্ভাবনা প্রবল, এবং 10,000-এর উপর ভোটেই জগন্নাথের জয়ের সম্ভাবনা আছে। একেবারে এই শেষ অমিত শাহর হাত ধরে কাজ করতে গিয়ে বিজেপিতে যোগদান সন্তু পান, তিনি একেবারে তারকেশ্বর থেকে প্রার্থী হয়েছেন। তার ভোট ভবিষ্যৎ কতটা জয়ের দিকে যাচ্ছে বলে মনে করছেন? দেখো শঙ্কু, মানে শঙ্কু নাম করেছে, শঙ্কুপান নাম করেছে রিপাবলিক টিভি একটা বিশেষ প্রোগ্রামের, কি কি জবাব চাইছে, কি না একটা একটা প্রোগ্রাম, জবাব চাই বাংলা, এইরকম একটা প্রোগ্রাম রাস্তাঘাটে ও করে বেড়াতো, মানে তর্কের লড়াই। সেই তর্কের লড়াই থেকেই শঙ্কু জনপ্রিয়তা পায়। তারপরে সন্দেশখালীতে রিপোর্টিং করতে গিয়ে ওকে কিন্তু জেলে যেতে হয়, এবং সেই সময় কিন্তু সারা বাংলার মানে সমস্ত সাংবাদিক, সমস্ত মিডিয়া সন্তু পালের হয়ে কিন্তু সওয়াল করেছে যে কেন রাজ্য সরকার তার উপরে দমন পীড়ন নামিয়ে আনবে। ফলে সন্তুকে তখন আমি দেখেছি এবিপি আনন্দ সমেত সমস্ত নিউজ চ্যানেলগুলো পর্যন্ত সাপোর্ট করেছে, এবং তার বিনা শর্তে মানে বন্দি, মানে মুক্তির দাবি জানিয়েছে। ফলে সন্তু কিন্তু অনেক বেশি উপরে উঠে যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যাচারের বা তার প্রশাসনের অত্যাচারের জন্য। দেখো সন্তুর ক্ষেত্রে তারকেশ্বর কনস্টিটুয়েন্সি, এই কনস্টিটুয়েন্সিটা বিজেপির জন্য আদর্শ জায়গা, কিন্তু বিজেপির সংগঠন নেই। সন্তু 2-4টা ছেলে নিয়ে ঘুরছে, কিন্তু ভোটার কিন্তু তৈরি। এখানে রামেন্দ্র বলে যিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন বিজেপির বিরুদ্ধে, এই মানুষটা বলা যায় যে যে কায়দায় সংগঠন করেছেন সেখানে ভয়ের স্থান আছে, ভীতির স্থান আছে, তার বিরুদ্ধে অভিযোগ ভয় ভীতি সন্তুষ্ট করে বিরোধীদেরকে চাপিয়ে রাখা। আর এই মানুষটার প্রভূত প্রভাব আছে, মানে বিরোধীদের অভিযোগ যে তার বিরুদ্ধে অভিযোগ বিরোধীদের যে তার অর্থের প্রভাব মারাত্মক এবং অর্থ উৎসও মারাত্মক। সন্তু পান কিন্তু বলা যায় একা লড়াই করছে, কারণ তার জায়গাতে তুমি যদি দেখো কোনো বিজেপির প্রথম সারি নেতা এখন পর্যন্ত যায়নি। প্রধানমন্ত্রী যাওয়ার কথা ছিল ওখানে, সেটাও সরিয়ে দিল বিজেপির নেতারা, অর্থাৎ তারকেশ্বর থেকে সভাটা সরিয়ে হরিপালে আনছে বলে আমার কাছে খবর। এটা কেন আনছে ঈশ্বর জানে। ফলে শঙ্কু পানকে কি, মানে অনেকটা, মানে তোমার গিয়ে মহাভারতের যেভাবে আমরা অভিমন্যু বধ, এরকম চক্রবহুর মধ্যে ঢুকিয়ে দিল না তো? শঙ্কুপান কি বেরোতে পারবে এই চক্রবহু থেকে? এই চক্রবহু রচনা করেছে শুধু কি রামেন্দ্র বা তৃণমূল, নাকি বিজেপির একটা অংশও এই চক্রবহু রচনার সাথে যুক্ত আছে? তার উত্তর তো 4 তারিখে আছে। এখন নিরাপত্তার সাথে যদি ভোট হয় সন্তু পান জিতবে, যদি নিরাপত্তাহীন ভাবে অন্য 5টা বারের মতো ভোট হয় তাহলে সন্তু পান হারবে। তাহলে সবশেষে এই যে ভোট ভবিষ্যৎ, এটা কতটা মানে জয়ের দিকে যাবে সাংবাদিকরা, মানে যদি আলটিমেটলি আমি বলি? যদি দেখো এর মধ্যে তো তোমার আমি বললাম, আমি আমি বেলেঘাটা কুণাল ঘোষের জয় নিশ্চিত বলছি, খদ্রা দেবদীপ পুরোহিতের জয়ের সম্ভাবনা বলছি,
আমি আহ, তোমার সিউড়িতে জগন্নাথ চট্টোপাধ্যায়, অর্থাৎ 8-এর মধ্যে 3 জন সাংবাদিক বিধানসভায় যাচ্ছেন, এটা আমি বলছি। বাকিরা কোনো প্রশ্ন চিহ্ন নেই। অবশ্যই, যেমন সন্তু যদি নিরাপত্তা দিতে পারে, সন্তু যাবে। নিরাপত্তা ইম্পর্টেন্ট। সন্তু, আমি আবারও বলছি, সন্তুর কনস্টিটুয়েন্সি রেডি, ভোটার রেডি, ভয় মুক্ত করতে হবে, নিরাপত্তা দিতে হবে, তাহলে সন্তু 4 নম্বর সাংবাদিক হিসাবে বিধানসভার ভেতরে অবশ্যই যাবেন। রাসবিহারীতে যদি বড়, মানে রাজ্যে যদি বিজেপি ক্ষমতায় আসার মতন পরিস্থিতি তৈরি হয়, তাহলে রাসবিহারীতে স্বপন দাশগুপ্ত যাবেন, যেতে পারেন, কারণ ওটা ওভারঅল হাওয়ার উপর নির্ভর করবে। ফলে এইটাই আমার বলার।